নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার প্রবন্ধের বই যে প্রবন্ধ কেউ কখনো লেখেনি, এই প্রবন্ধে আমার অসংখ্য প্রবন্ধের মধ্য থেকে আমি একটা প্রবন্ধ বেছে নিলাম পাঠ করবার জন্য। প্রবন্ধটির নাম রাজনীতি। প্রবন্ধটির নাম রাজনীতি। কেউ এখন রাজনীতি দেশ সেবার জন্য করে না, কেউ এখন রাজনীতি দেশ সেবার জন্য করে না, নিজের জন্য করে। কথাটি শুনে নিশ্চয়ই কেউ কেউ হাসলো বা কেউ কেউ রেগে আগুন। রাজনীতি শব্দটি ব্যাসবাক্য সহ সমাস হবে রাজার নীতি, তৎপুরুষ সমাস। রাজা যদি ভালো না হয় তবে নীতি কিভাবে ভালো হবে? তৎপুরুষ শব্দটির অর্থ পরম পুরুষ। সেই পরম পুরুষ যদি না থাকে তাহলে সমাজ ব্যবস্থা কিভাবে ভালো হবে? রাজনীতি হলো দলীয় ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতা সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কর্মযজ্ঞের সমষ্টি। রাজনীতি হলো দলীয় ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতার সম্পর্কে ক্ষেত্র সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কর্মযজ্ঞের সমষ্টি। কিন্তু এর ঠিক উল্টোটাই ঘটে। দলীয় ব্যক্তির মধ্যে ক্ষমতা ও চুরি করা নিয়ে রেষারেষি চলে। এ বলে আমার ক্ষমতা বেশি, ও বলে আমার ক্ষমতা বেশি। এ বলে আমি চোর নই, ও বলে আমি চোর নই। এটা কখনো রাজনীতির উদ্দেশ্য বা লক্ষ্য ছিল না। এ বলে আমি চোর নই, ও বলে আমি চোর নই। এটা কখনো রাজনীতির উদ্দেশ্য বা লক্ষ্য ছিল না। যে নীতি প্রজাদের মঙ্গল করবে সেটাই রাজনীতি। যে নীতি সমাজ ব্যবস্থায় মঙ্গল করবে সেটাই রাজনীতি। এর ঠিক উল্টোটাই ঘটছে। রাজাদের মঙ্গল হচ্ছে, এমনকি কোনো কোনো রাজা চুরির দায়ে জেলের ঠাঁই হয়েছে বা হচ্ছে। রাজনীতির অভিধানে এমন কোনো অর্থ তো লেখা নেই, তাহলে ঘটছে কেন? সমাজে প্রজাদের মনে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। কোনো কোনো সময় রাজাদের কান পর্যন্ত পৌঁছায়, আবার কোনো কোনো সময় রাজাদের কান পর্যন্ত পৌঁছায় না। প্রজারা ভয় পান, কারণ যে কোনো মুহূর্তে শাস্তির খাড়া নেমে আসতে পারে। তাই প্রজাদের চোখ অন্ধ, কানে বধির ও মুখে বোবা সেজে বসে থাকে। রাজনীতি শব্দটির মধ্যে অনেক অর্থ ও অনেক কাজ ও নীতি প্রণয়ন লুকিয়ে থাকে। কিন্তু একটা ব্যাপারে সবাই একমত হবেন যে সমাজের মঙ্গল কামনায় যা যা করা উচিত সেগুলি করা হচ্ছে না। কিন্তু এখন কেউ আর রাজনীতিকে সমাজসেবা বা দেশ সেবা ভাবেন না। এখন কেউ আর রাজনীতিকে সমাজসেবা বা দেশ সেবা ভাবেন না। ভাবেন যে নিজের ও নিজের পরিবারের সেবা করার জন্য রাজনীতিতে এসেছেন। নিজের ও নিজের পরিবারের সেবা করার জন্য রাজনীতিতে এসেছেন। কথাটি আপনার বিশ্বাস হলো না তো? যারা রাজনীতি করেন তারা হয়তো আমার কলম থামিয়ে দিতে চাইবেন বা প্রাণে মেরে ফেলতে পারেন। তাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ রইল, একবার আপনারা সময় করে জেলগুলি পরিদর্শন করে আসবেন। সেখানে প্রজাদের থেকে রাজাদের ভিড় বেশি। এটা কেন হবে? এটা তো রাজনীতির উদ্দেশ্য হতে পারে না কেবল জেলে থাকা। ভালো কাজের জন্য বা দেশ স্বাধীন করার জন্য অনেকেই জেলে গিয়েছিলেন। সেই জেল ছিল, খাঁচার মধ্যেও গৌরব ছিল। কিন্তু রাজারা চুরির দায়ে জেলে, এ জেল তো অগৌরবের। নির্বাচন মানেই বিভিন্ন দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। নির্বাচন মানেই বিভিন্ন দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু চুরির প্রতিযোগিতা থাকবে, এটাই অস্বাভাবিক। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সমস্ত দপ্তরে চুরির কম্পিটিশান চলছে। নিদের পক্ষে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য ব্যবস্থা রাজারা যদি সঠিকভাবে চালনা না করতে পারেন তাহলে তো সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। নিদের পক্ষে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ব্যবস্থা রাজারা যদি সঠিকভাবে চালনা না করতে পারেন তাহলে তো সমাজ ব্যবস্থা ভেঙে পড়বেই। গন্ডা,
বদমাস সন্ত্রাসবাদীরা মাথা চাড়া দিয়ে উঠবে। অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, তার কারণ তিনি আদর্শ রাষ্ট্র, দাসপ্রথা, বিপ্লব, শিক্ষা, নাগরিকত্ব, সরকারের রূপ, সুবর্ণ গড়তত্ত্ব, সংবিধানের তত্ত্ব, সমতা বিধান ইত্যাদি বিষয় ও ভাবনাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। রাজারা এখন অ্যারিস্টটলের নীতি মানেন না। এখনকার রাজাদের একটাই লক্ষ্য, যেন তেন প্রকারে গদি সামলানো বা গদি অটুট রাখা, ক্ষমতা ও চুরির কম্পিটিশনে মগ্ন থাকা। এটা তো রাজনীতির নীতি হতে পারে না। তাই রাজনীতিতে নাম লেখাতে হলে আগে সমাজের মঙ্গল কামনায় হাতে খড়ি দিতে হবে। তাই রাজনীতিতে নাম লেখাতে হলে আগে সমাজের মঙ্গল কামনায় হাতে খড়ি দিতে হবে। নিজের হাতে খড়ি বাদ রেখে সমাজের মঙ্গল কামনায় হাতে খড়ি দিতে হবে। আর এটাই হলো রাজনীতি। তাই রাজনীতিতে নাম লেখাতে হলে আগে সমাজের মঙ্গল কামনায় হাতে খড়ি দিতে হবে। নিজের হাতে খড়ি বাদ রেখে সমাজের মঙ্গলের হাতে খড়ি দিতে হবে। এটাই হলো রাজনীতি। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতাকুঞ্জ। নমস্কার।